আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। হ্যাঁতে সিল দিলে নতুন বাংলাদেশ করার দরজা খুলে যাবে। গণ অভ্যুত্থানের চেতনায় মানুষের প্রত্যাশা পূরণের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আহ্বান তারেক রহমানের। নিরপেক্ষতার সাথে নির্বাচন পরিচালনার তাগিদ মির্জা ফখরুলের। দ্বিতীয় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ইসির। 21শে জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা। দলগুলোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ইসি। আনোয়ারুল। কমিশনের সামনে ছাত্র দলের বিক্ষোভ। আগের মতো পাতানো নির্বাচন হতে দেবে না এনসিপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে নাহিদ ইসলাম। সুষ্ঠু ভোট আয়োজনে ইসি কতটা সক্ষম তা নিয়ে রয়েছে সংশয়। আসিফ মাহমুদ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করল হাইকোর্ট। প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস। আন্দোলনের হুঁশিয়ারি ইসলামী ছাত্র শিবিরের। এবং শেখ হাসিনা সহ 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে হুম্মাম কাদের চৌধুরীর ট্রাইব্যুনালে জবানবন্দি। মানবতা বিরোধী অপরাধে শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাষ্ট্রকে নিজেদের মতো করে গড়ে তুলতে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশ্যে দেয়া বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বৈষম্য, শোষণ, নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ। হ্যাঁ জয়ী হলে নতুন বাংলাদেশ গড়ার দুয়ার খুলে যাবে। জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি। আরও গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হ্যাঁতে সিল দেন। গণ অভ্যুত্থানের চেতনায় মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দোষারোপের রাজনীতি না করে প্রান্তিক মানুষের জন্য কাজ করার তাগিদও দেন তিনি। দলটির চেয়ারম্যান জানান, জনগণের সমর্থনে নির্বাচিত হলে বিএনপি অসহায় মানুষের পাশে দাঁড়াবে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে দলের ফ্যামিলি ও কৃষি কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। যশোরে অসুস্থ আফিয়া ও তার পরিবারের পাশে থাকার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি মিটিং মিছিলের রাজনীতি নয়, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চায়। নির্বাচনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যদি মানুষের সমর্থন পাই এবং সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে আমরা কতগুলো পদক্ষেপ নিতে চাই। এই গ্রামের মানুষ বলেন, দুস্থ মানুষ বলেন, এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাই আমরা। সেখানে আমরা আমাদের ফ্যামিলি কার্ডের কথা বলেছি। কৃষকের ভালোভাবে সহযোগিতা করার জন্য আমরা সেই জন্য কৃষি কার্ডের মতন একটি প্রকল্প হাতে নিয়েছি। রাজনীতিটাকে আমরা নিয়ে যেতে চাচ্ছি মানুষের উপকারের জন্য। শুধুমাত্র শুধুমাত্র যে আমরা শুধুমাত্র যে আমরা মিটিং মিছিলের মধ্যে রাজনীতি রাখতে চাইছি না। শুধুমাত্র এক দল আরেক দলকে শুধু দোষারোপ করবে, এই দোষারোপের রাজনীতি করলে তো মানুষের পেট ভরে না।
কি করলে মানুষের পেট ভরবে, কি করলে মানুষ ভালো থাকবে, সেই কাজগুলো আমরা শুরু করতে চাই, সেই কাজগুলো আমরা করতে চাই। মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেন, নির্বাচন কমিশনের উপর আস্থা আছে বিএনপির, নিরপেক্ষতার সাথে নির্বাচন পরিচালনা করার তাগিদও দেন তিনি। জামিল হাসান শান্তর রিপোর্ট। ১৯৩৬ সালে বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে জিয়াউর রহমানের জন্ম। বগুড়া ও কলকাতায় শৈশব জীবন কাটিয়ে চলে যান বাবার কর্মস্থল পাকিস্তানের করাচিতে। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে পাকিস্তানি মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন তিনি। শৈশব থেকেই শৃঙ্খলা, দায়িত্ববোধ আর দেশপ্রেমের শিক্ষায় বেড়ে ওঠা তার। সেনাবাহিনীর মেজর হিসেবে ১৯৭১ সালে বাংলাদেশের জন্মলগ্নে স্বাধীনতার ঘোষক আর সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে সাহসী ভূমিকায় ইতিহাসে স্থান করে নেন জিয়াউর রহমান বীর উত্তম। ক্ষমতায় এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে রেখে যান অসংখ্য অনুসারী। দলের প্রতিষ্ঠার জন্মদিনে নেতাকর্মী আর অনুসারীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে আসেন বিএনপির সিনিয়র নেতারা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা। ভক্ত, সমর্থক আর অনুসারীদের ঢল নামে সমাধি প্রাঙ্গণে। ফুলেল শ্রদ্ধা নিবেদন সহ আনুষ্ঠানিকতা শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধের ঘোষণা আর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ নানা দিক তুলে ধরেন। তারেক রহমানের পক্ষ থেকে আজকে এখানে আমরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতেছি। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, পরবর্তীকালে বাংলাদেশে গণতন্ত্রকে এবং বৈধ গণতন্ত্রকে পুরো প্রবর্তন করেছিলেন। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ে ছোটখাটো ভুল হয়ে থাকলেও নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চান তার দল। নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। এদিকে নানা আয়োজনে দুদিন ব্যাপী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন পালন করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। একটি দলের চাপে পড়ে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের বৈধতা দিচ্ছে নির্বাচন কমিশন যদি পক্ষপাতমূলক আচরণ করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, অতীতের মতো দেশের জনগণ নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং দেখতে চায় না। বিগত সময়ে যে সকল কমিশন পক্ষপাতমূলক নির্বাচন আয়োজন করেছে তাদের পরিণতি দেখে শিক্ষা নেয়ার আহ্বান জানান তিনি। নাহিদ আরও বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে এর দায় সরকারকে নিতে হবে। বিএনপি কমিশনে গিয়ে ও ছাত্র সংগঠন দিয়ে চাপ প্রয়োগ করে রায়কে প্রভাবিত করেছে। এনসিপি ৩ প্রার্থীকে শোকজ করে ইসি গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোক সভার নামে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা, ইলেকশনে নির্বাচনী প্রচারণা করা হচ্ছে, কম্বল বিতরণ করা হচ্ছে। এই সব কিছুর মধ্যে দিয়ে তারা কিন্তু প্রচারণা করছে যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখার ভান করছে। ফলে আইন শুধু একজনের জন্য হবে, তার জন্য আবার ভুলভাবে ব্যাখ্যা করে আইনের ভুল প্রয়োগ হবে আরেকজনের জন্য, যেখানে সঠিকভাবে প্রয়োগ করার সুযোগ আছে কিন্তু ইলেকশন কমিশন সেই প্রয়োগ করছে না। ফলে ইলেকশন কমিশন কোনো দলের চাপে, কোনো শক্তির চাপে তারা নতজানু হবে না, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। যদি এরকমটা হয় তাহলে আমাদেরকেও ইলেকশন কমিশনের বিরুদ্ধে বা এই ধরনের আচরণের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
অন্য দলের নেতাকর্মীদের মতো ঋণ খেলাপি বা দ্বৈত নাগরিকত্ব নেই এনসিপির। অনিয়ম দুর্নীতির প্রমাণ দিতে পারলে বিচার মাথা পেতে নেওয়া হবে বলে জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে রাজধানীর বাংলা মোটরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলের আওতায় রয়েছে অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে কতটা সক্ষম তা নিয়ে দ্বিধা রয়েছে এনসিপির। এ সময় নির্বাচনে দল ও প্রার্থীদের জন্য অনুদান গ্রহণ করতে ওয়েবসাইট উন্মোচন করা হয়। এতে করে প্রত্যেক প্রার্থী জবাবদিহিতার আওতায় থাকবে বলেও জানান আসিফ মাহমুদ। খুবই দুঃখজনকভাবে আমরা দেখলাম যে আমরা নির্বাচন কমিশনের সাথে এই বিষয়গুলো নিয়ে কাজ করছিলাম, নির্বাচন কমিশনকে জবাবদিহিতার আওতায় আনছিলাম, কিন্তু নির্বাচন কমিশনকে প্রশ্ন করলে সেটার জবাব যদি কোনো রাজনৈতিক দলের কিংবা ছাত্র সংগঠনের লোকেরা দেয়, তাহলে আসলে বোঝা যাচ্ছে যে এই আমাদের নির্বাচন কমিশন এবং নির্বাচনটা কোন দিকে যেতে যাচ্ছে। আগামী 22শে জানুয়ারি সব ভোট কেন্দ্রের চূড়ান্ত গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। 28শে জানুয়ারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে সাক্ষাৎ করেছেন পুলিশের আইজি ডাক্তার বাহরুল আলম। এদিকে ভোটের মাঠে রাজনৈতিক দলগুলোর নানা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা দ্বিতীয় দফা হালনাগাদ করছে নির্বাচন কমিশন ইসি। আরপিওর বিধান অনুযায়ী আসনভিত্তিক কেন্দ্র ও ভোটার সংখ্যার তালিকা প্রকাশ করা শুরু করেছে কমিশন। কমিশন সূত্র জানিয়েছে, সে অনুযায়ী আগামী 22 জানুয়ারির মধ্যে সব ভোট কেন্দ্রের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। 28 জানুয়ারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ সভা অনুষ্ঠিত হবে। নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা করতে সোমবার ঢাকায় নির্বাচন ভবনে আসেন পুলিশ প্রধান ডাক্তার বাহরুল আলম। দীর্ঘ প্রায় 1 ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। এদিকে গণমাধ্যমের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচনী মাঠে রাজনৈতিক দলগুলোর নানা অভিযোগ তদন্ত করা হচ্ছে। বড় বা ছোট দল হিসেবে কাউকেই বিবেচনা করছে না ইসি। আমরা ওই যে বড় বড় দল বলেন, ছোট দল বলেন, বিষয়টা এরকম না। দলই নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান। এবং একটা ভালো দিক লক্ষণীয় যে সবাই আসতেছে নির্বাচন কমিশনে, তাদের অভিযোগ অনুযোগ পরামর্শ এগুলো দিচ্ছে। এতে করে কিন্তু নির্বাচন কমিশন এনরিচ হচ্ছে। ছোটোখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করছি। কমিশন কোনো চাপে নেই জানিয়ে তিনি আরও বলেন, ভালো একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য সম্ভাব্য সবকিছুই করা হচ্ছে। মোটেই না, কোনো চাপ নেই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সুতরাং কোনো চাপ নেই। এছাড়া মঙ্গলবার পোস্টাল ভোট ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের ব্রিফ করবে নির্বাচন কমিশন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এদিকে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। 21শে জানুয়ারি পর্যন্ত তালিকা প্রকাশ করা হবে এবং ওই দিনই প্রতীক বরাদ্দ করা হবে। 22শে জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। মনোনয়ন প্রত্যাহার করতে হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়ে আবেদন করতে হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর প্রতিবাদে উত্তাল গোটা ক্যাম্পাস। নির্বাচনের একদিন আগে আদালতের ভোট স্থগিত করার সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। এর আগে সকালে রাজধানীতে সংবাদ সম্মেলন করে নির্বাচন বন্ধ করা হলে আন্দোলনের হুঁশিয়ারি দেয় ইসলামী ছাত্র শিবির। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনের একদিন আগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। আদেশে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের বেঞ্চ জানায়, জাতীয় নির্বাচনের পর শাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই। প্রথমে একটা ব্ল্যাঙ্কেট ব্যান বা নিষেধাজ্ঞা ইম্পোজ করলো যে কোথাও কোনো নির্বাচন হতে পারবে না। শিক্ষা প্রতিষ্ঠান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। তার 3 দিনের মাথায় ওনারা কিভাবে এটার সাথে সাংঘর্ষিক আরেকটা
এই অনুমোদনটা জারি করে বলে যে শাহজালালে হতে পারবে। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ, ভিসি ভবনে তালা ও সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও জানান তারা। এরই মধ্যে নির্বাচনের দায়িত্ব পালন থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা। 20 তারিখ মানে 20 তারিখ, আমরা এর বিকল্পে যদি কোনো রায় আসে আমরা শাস্তি আমরা তা মেনে নিব না। আমরা অলরেডি রেজিস্টার বিল্ডিং এবং কন্ট্রোলার অফিসে তালা দিছি এবং আন্দোলনকে আরো জোরালো করার জন্য আমরা এখানে এসে অবস্থান নিছি। এদিকে শাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জানান, আদালতের নির্দেশনা লিখিতভাবে না আসা পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চলবে। আমাদের প্রস্তুতি থাকবে, দেখা যাক কি হয়। আমরা এটা নিয়ে আমাদের প্রস্তুতিকে বন্ধ রাখছি না। এর আগে নির্বাচনের দাবিতে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে ইসলামী ছাত্র শিবির। দলীয় প্রভাব খাটিয়ে নির্বাচন বন্ধের অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন শিবির সভাপতি। একই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ফ্যাসিবাদ হেঁটেছিল। আমরা দেখতে পাচ্ছি বিএনপি, তার অঙ্গ সংগঠনগুলো এবং ছাত্র দল একই রাস্তায় হাঁটছে। সরকার যদি এ ব্যাপারে কঠোর পদক্ষেপ না হয়, না এবং অনমনীয় ভাব প্রদর্শন না করে, তাহলে তাদের চরম মূল্য দিতে হবে। এর আগে রোববার শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় রিট করেছিলেন স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ শুভ। জাহিদুল আলম, এটিএন বাংলা। আসন্ন নির্বাচনে 1 লাখ সেনা সদস্য সহ দায়িত্ব পালন করবে নিরাপত্তা বাহিনীর 9 লাখ সদস্য। 42,000 ভোট কেন্দ্রের মধ্যে 9,000 কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 25,000 কেন্দ্রে থাকবে বডি ক্যামেরা। এবার প্রথমবারের মতো নির্বাচন পর্যবেক্ষণে ব্যবহার করা হবে ড্রোন ক্যামেরা। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, প্রশাসনে বসে আছেন। নির্বাচনী প্রচারণা শুরুর আগেই স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার এমন আচরণ দু ধরনের প্রশ্ন তুলেছে। কেন তিনি এমনটা করলেন? এই প্রশাসন কি সুষ্ঠুভাবে ভোট নিতে পারবে, যা ভাবিয়ে তুলেছে সরকারকেও। তাই নেওয়া হচ্ছে বাড়তি প্রস্তুতি। নির্বাচন সামনে রেখে 8 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য। এর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 5,76,000, পুলিশের 1.5 লাখ, আর্মির 1 লাখ, বিজিবির 37,000, বাকিরা বিভিন্ন বাহিনীর। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দেশ জুড়ে 2 পর্বে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে। এই ক্ষেত্রে ভোটকেন্দ্রের নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনা সব কিছু সমন্বয় থাকবে রিটার্নিং কর্মকর্তার অধীনে। এছাড়াও নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচনকালী জেলা উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার, বিশেষ তথ্যের ভিত্তিতে এলাকা ভিত্তিক অভিযান, চেকপয়েন্ট অভিযান পরিচালনা করবে। আসন্ন নির্বাচনে সারা দেশে মোট ভোটকেন্দ্র 42,761টি। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ 8,780, ঝুঁকিপূর্ণ 16,548, বাকিগুলো সাধারণ। 25,000 কেন্দ্রে থাকবে বডি ক্যামেরা। ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে পরিস্থিতি। যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ সদস্য কর্তৃক অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে 25,000 বডি অন ক্যামেরা ব্যবহার করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে। এবার নির্বাচনে আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে ড্রোনের ব্যবহার। নির্বাচনের নিরাপত্তা সুরক্ষা প্রদানের জন্য বিভিন্ন বাহিনী তাদের ডগ স্কোয়াডও ব্যবহার করবে। নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে এমন যে কোনো ধরনের অপতৎপরতা কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। তিনি জানান, 31 জানুয়ারির মধ্যে ব্যক্তিগত অস্ত্র থানায় জমা দিতে হবে। এমপি প্রার্থীরা আবেদন করলে অস্ত্র কিংবা গানম্যান পাবেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক ব্যক্তি জুলাইয়ে গণ আন্দোলন দমাতে নারায়ণগঞ্জে শামীম ওসমান নিজেও অস্ত্র হাতে মাঠে নেমেছিলেন।
শামীম ওসমানের অস্ত্র হাতে নামার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে ফোনালাপ আদালতে জমা দেয় প্রসিকিউশন। এদিন শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান 12 সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 24-এর গণ আন্দোলনে তখন উত্তাল নারায়ণগঞ্জ। ছাত্র জনতার আন্দোলন দমাতে নেতাকর্মীদের নিয়ে অস্ত্র হাতে মাঠে নামেন স্থানীয় এমপি আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। ফোনে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরকে একথা জানান তিনি। ওই ফোনালাপ ফরেনসিক রিপোর্ট সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। নারায়ণগঞ্জে 10 জনকে হত্যা মামলায় সোমবার শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরি ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায় ওই সময়ে আন্দোলন দমনে ব্যবহার করা হয় রাইফেলস ক্লাবের অস্ত্র। 10 জনকে হত্যার অভিযোগে এই ফরমাল চার্জশিট দাখিল করা হয়েছে। আমরা 3টি ঘটনা অভিযোগ এখানে এনেছি। এক জনাব শামীম ওসমান ওবায়দুল কাদের সাহেবকে ফোন করে বলছেন, আপনি একটু নেত্রীকে বলে দিয়েন অস্ত্র হাতে আমার ছবি দেখলে উনি যেন রাগ না করে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম করে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। পরে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন গুমের শিকার হুমাম কাদের চৌধুরী। জবানবন্দিতে গুমকালীন ঘটনাবলী তুলে ধরেন তিনি। অ্যাবডাকশন থেকে শুরু করে তাকে নিয়ে যাওয়া, টর্চার করা, এক বাহিনী থেকে আরেক বাহিনীতে হস্তান্তর করা, সেই বাহিনীর থেকে আবার গোপন বন্দিশালায় নিয়ে যাওয়া, বন্দিশালার বর্ণনা, চিকিৎসার বর্ণনা, টর্চারের বর্ণনা, সেই ভেতরের পরিবেশের বর্ণনা, অন্যান্য বন্দীদের বর্ণনা, সব কিছু উনি ক্রমান্বয়ে দিচ্ছেন এবং এটার মধ্য দিয়ে অপরাধের সাথে সম্পৃক্ত সকল কিছু উদ্ঘাটিত হবে আমরা বিশ্বাস করি। চার্জ ফ্রেমিং আদেশের বিরুদ্ধে একটি রিভিউ করার 7 দিন সময় দেয়া আছে। সেটার জন্য যে সার্টিফাইড কপির প্রয়োজন পড়ে সেই সার্টিফাইড কপিটি আজ অবধি আমাদেরকে দেওয়া হয়নি, আমরা আবেদন করার সত্ত্বেও। এদিকে জুলাই গণ আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলায় মঙ্গলবার রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এ মামলায় অভিযুক্ত 8 পুলিশ সদস্য। দোষীদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। আর আসামি পক্ষের দাবি, আসামিরা রাজনৈতিক বলির শিকার। এই সকল আসামির বিরুদ্ধে অভিযোগ আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করছি যে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদান করবে। এটা কিন্তু হিসাবে রাজনৈতিক বলির পাঠা। আশা রাখি ন্যায় বিচার পাবো। বাকিটা যদি কোনো ধরনের আমরা সংক্ষুব্ধ হই, সেক্ষেত্রে আমরা অবশ্যই আপিলে যাব। 24-এর গণ আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলার এটি দ্বিতীয় রায়, আর আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটি প্রথম। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাস সহ 39 আসামির বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। সকালে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এই চার্জ গঠন করেন। এ সময় ট্রাইব্যুনালে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 23 জন আসামি উপস্থিত ছিলেন। এর আগে সকাল 9টার দিকে কড়া নিরাপত্তায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো পুরো আদালত পাড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে। 2024 সালের 26শে নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় সংঘর্ষের এক পর্যায়ে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। আদালতে পলাতক 16 আসামির পক্ষে একজন আইনজীবী ছিলেন। কারাগারে থাকা 22 আসামির পক্ষে লিগ্যাল এইড অফিস থেকে আগামী ধার্য তারিখে আইনজীবী নিয়োগ দেওয়া হবে। আগামী 2রা ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছে আদালত। উভয় পক্ষকে শুনেছেন বিজ্ঞ আদালত, শোনার পর আদেশ দিয়েছেন এই পর্যায়ে সকল আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে সাক্ষীরা এবং আসামিরা যা স্বীকার করেছে 166 ধারা জবানবন্দিতে সব কিছু বিবেচনা করে আসামিদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ার থাকার কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বিশেষ করে আসামি চিন্ময় দাসের বিরুদ্ধে
দণ্ডবিধানের 302, 109 ধারায় অভিযোগ গঠন করা হয়েছে এবং অন্য সকল আসামির বিরুদ্ধে 147, 148, 149, 302 এবং 34 ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। ভোটার সংখ্যার দিক থেকে জাতীয় সংসদের বৃহত্তম আসন ঢাকা 19। ঢাকার সাভারের এই আসনটি নানা কারণে গুরুত্বপূর্ণ হলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এখানকার বাসিন্দারা। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাভারকে আধুনিক শহরে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার সালাউদ্দিন বাবলু। তবে জামায়াতের প্রার্থী আফজাল হোসেনের পরিবর্তে এখানে 10 দলীয় জোটের কাণ্ডারি হয়েছেন এনসিপির দিলশানা ফারুল। করেছেন পরিবর্তনের অঙ্গীকার। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ জাহান। সাভার উপজেলার 7টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে গঠিত ঢাকা 19 আসন। স্মৃতিসৌধ, পোশাক শিল্প নগরী ও সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ এই এলাকাটি। এখানে মোট ভোটার সংখ্যা 9 লাখের উপরে। তবে এই অঞ্চলের মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। অপরিকল্পিত নগরায়ন যেমন দূষিত করছে পরিবেশ, তেমনি জলাবদ্ধতা ও যানজটে নাকাল নাগরিকরা। এই ফুটপাত যেভাবে দিন দিন রাস্তা দখল করে আছে, অচিরেই সাভারটা বাংলাদেশের সবচেয়ে জনবহুল এলাকা, বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত এলাকা হয়ে দাঁড়াবে। নতুন প্রজন্ম অনেকেই মাদকের দিকে ঝুঁকে গেছে। এই মাদক যারা নিয়ন্ত্রণ করতে পারবে তাকেই এই নতুন প্রজন্ম এখন আমরা চাচ্ছি। চাঁদাবাজ মুক্ত, ফুটপাত মুক্ত সুন্দর একটা সাভারবাসীকে উপহার দিতে পারে, সেরকম একটা প্রার্থী আমরা আশা করতেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণের মাধ্যমে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার সালাউদ্দিন বাবলু। এটি আমার পঞ্চম নির্বাচন। নির্বাচনের অভিজ্ঞতা যেরকম আছে এবং 2 বার সংসদ সদস্য হিসেবে আমার দায়িত্বে সে অভিজ্ঞতা আছে। চাঁদাবাজ, সন্ত্রাসী একটা অব্যবস্থা 17 বছর ছিল এবং এগুলা দলের পেট্রোনাইজ, দলের সহযোগিতায় গুরুত্বপূর্ণ পদের লোকে আমার সাথে জড়িত ছিল। এই জিনিসগুলোকে ম্যানেজ করতে হবে যাতে সাভারবাসী যে প্রত্যাশা নিয়ে ভোট দিবে আমাকে, সেটার জন্য কম বেশি যাতে পূরণ করতে পারি। নতুন প্রজন্মকে সাথে নিয়ে জামায়াত সহ 10 দলীয় জোটের সমর্থন কাজে লাগিয়ে সাভারকে আধুনিক নগরীতে রূপ দিতে চান এনসিপির প্রার্থী দিলশানা ফারুল। যানজটমুক্ত সাভার যেন নিশ্চিত হয়, সেই সর্বোচ্চ চেষ্টা আমার থাকবে। সাভারের রাস্তাঘাটগুলোর যে দুরবস্থা, সেই দুরবস্থা যেন না থাকে, সেই চেষ্টা থাকবে। নদী দূষণের যে করুণ অবস্থা, সেখানে একটা বড় ভূমিকা পালন করতে চাই। ঘনবসতিপূর্ণ সাভারের বাসিন্দারা শুধু অবকাঠামোগত উন্নয়ন চান না, চান নিশ্চিত হোক সামাজিক ও নাগরিক সেবা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নারায়ণগঞ্জের চাষারা মোড়ে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা সারাদিন আছি নারায়ণগঞ্জ জেলায়। জেলার মোট 5টি আসনে এখন পর্যন্ত 49 জন প্রার্থী বৈধ হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ জেলার যে নগরীর প্রধান যে ফুটপাতগুলো রয়েছে, সেই ফুটপাতগুলোর বেহাল অবস্থা রয়েছে। তবে সংস্কারের কাজ চলছে, তবে এখানে বলা চলে হাঁটা চলাচল করার জন্য এখনও উপযোগী না, কেননা ফুটপাতের অধিকাংশ অংশই এখনও হকারদের দখলে রয়েছে। তবে এখানে ফুটপাত সহ আশপাশের যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশ বলা চলে খুবই খারাপ অবস্থা রয়েছে। যেখানে সেখানে ময়লার স্তূপ জমে রয়েছে, বিভিন্ন জায়গায় ময়লার দুর্গন্ধ ছড়াচ্ছে। এগুলো দেখার বলা চলে কেউই নেই। তবে এখানে যিনি নির্বাচিত হবেন এই আসনগুলো থেকে জনগণ প্রত্যাশা করছেন এই বিষয়গুলো তিনি দায়িত্ব নিয়ে সমস্যাগুলো সমাধান করবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী শক্তি একটি দল আবারও দেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ঢাকা 12 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি একথা বলেন। রাজধানীর খামারবাড়ির টিএনটি মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দেশ বিরোধী চক্রের চক্রান্ত থেকে মানুষকে বাঁচাতে এলাকাবাসীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এলাকার সন্তান হিসেবে সবার দোয়া চান সাইফুল আলম নীরব। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্মুখী লড়াইয়ের আভাস ঢাকা ৯ আসনে। একদিকে বিএনপি, জামায়াতে ইসলামী আর অন্যদিকে এনসিপির বর্তমান ও সাবেক প্রার্থী। প্রচার প্রচারণায় পিছিয়ে নেই কেউই, তবে ভোটাররা বলছেন প্রতীক নয়, সততা ও কাজ দেখেই তারা ভোট দেবেন পছন্দের প্রার্থীকে। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। সবুজবাগ, খিলগাঁও ও মুগদার বিস্তৃত এলাকা নিয়ে গঠিত ঢাকা ৯ আসন। তবে বিগত ২ যুগের বেশি সময়ও দুর্ভোগ কমেনি এই এলাকার বাসিন্দাদের। বর্ষাকালে ডুবে যায় সড়ক, আর শীতকালে গ্যাসের সংকট। এছাড়া ভয়াবহভাবে বেড়েছে মাদক ব্যবসা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় এলাকার এসব সমস্যা সমাধানের আশ্বাস দিতে দেখা গেছে নেতাকর্মীদের। হাস্যোজ্জ্বল এবং নিবেদিত একজন প্রাণ, যার পিছনের ব্যাকগ্রাউন্ড একদম স্বচ্ছ, যে নাকি দুর্নীতির সাথে কখনো আপোষ করবে না, মাদকের সাথে আপোষ করবে না, এবং এলাকার উন্নয়ন, ঢাকা ৯-এর উন্নয়নের জন্য সে সর্বাগ্রে সবার আগে এগিয়ে যাবে ইনশাল্লাহ। ও দেশবাসী ভাই, আমরা ধানের শীষে ভোট চাই। আমরা মনে করি যে বিএনপি এখানে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হবে। তবে বেশিরভাগ বাসিন্দারাই চাইছেন সুষ্ঠু নির্বাচন। যেই আসুক, আমরা চাই যে একটা শান্তিপূর্ণ একটি নির্বাচন হোক। যে যোগ্যতা মান হ্যাঁ আমরা চাই। তারপরে যাকে পছন্দ তাকে আমি দেবো। আমাদের প্রত্যাশা একটাই, সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। আবার অনেকেই চাইছেন নিরাপত্তা পরিস্থিতির উন্নতি। আমাদের যারা নিরাপত্তা দিতে পারবে তাতেই আমরা ভোট দিব। শান্তি পাইলে তো আর গরিব মানুষ কিছু চায় না। যেন আমরা নিরাপত্তাভাবে থাকতে পারি এমন প্রার্থীকেই আমরা ভোট এবং নির্বাচিত করতে চাই। যোগ্য প্রার্থীরাই বিজয়ী হবে জানিয়ে এলাকাবাসী বলেন, দেশের স্বার্থে নিয়োজিত থাকবেন যে প্রার্থী, তাকেই ভোট দেবেন ঢাকা ৯ আসনের বাসিন্দারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে দোহার আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সেখান থেকে নির্বাচনী হালচাল জানাচ্ছেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঢাকা ১ আসনের আনাচে কানাচে ঘুরেছি সারাদিন ব্যাপী, শুনেছি ভোটারদের কথা। সেই অর্থে নির্বাচনী হাওয়া এই আসনে এখনো পর্যন্ত লাগেনি। ভোটাররা তাদের নানা দায় দাবির কথা কিন্তু তুলে ধরেছেন। আমরা এই পর্যায়ে একজন ভোটারের সাথে আসলে কথা বলতে চাই। স্থানীয়, আসলে এলাকায় মানুষের সার্বিক উন্নয়নে কি কি ভূমিকা রাখতে পারেন আপনাদের এলাকার জনপ্রতিনিধিরা? আসলে আমাদের অঞ্চলের জনসাধারণের প্রত্যাশা হচ্ছে, এখানকার বেশিরভাগ জনগণই প্রবাসী, কিন্তু বৈদেশিক মুদ্রা বিশাল একটা ভূমিকা রাখলেও এখানে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, অত্যাধুনিক সুযোগ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। সামনে জনপ্রতিনিধি যেই হবেন তার কাছে আমাদের প্রত্যাশা হলো এখানে যাতে একটা মেডিকেল কলেজ স্থাপিত হয়। একটা মেডিকেল কলেজ যদি এখানে স্থাপিত হয় তাহলে জনগণের অত্যাধুনিক সুযোগ সুবিধাটা ভোগ করতে পারবে। যেমনটি উনি বলেছিলেন, এবং এছাড়াও শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে কৃষি ক্ষেত্রে কিন্তু ব্যাপক উন্নয়নের প্রয়োজন রয়েছে। এছাড়া মাদক নির্মূলে এবং সন্ত্রাস নির্মূলে কিন্তু জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে, এমনটাই বলেছেন ভোটাররা। সালাম স্টিল ভোটের গাড়ি থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ খবর। এবার অর্থ সংবাদ। শারীরিক প্রতিবন্ধকতা অন্তর্ভুক্তিমূলক সমাজ করি, দেশ ও জাতির অগ্রগতি নিশ্চিত করি প্রতিপাদ্যে আলোচনা সভার আয়োজন করল সুবর্ণ নাগরিক ফাউন্ডেশন। বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন BSPMR আয়োজিত আলোচনায় প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে সরকারি কোটা ব্যবস্থা টেকসই করার উদ্যোগ নিতে রাজনৈতিক সদিচ্ছা, নীতিগত সমন্বয় ও বহুমুখী অংশীজনের সম্পৃক্ততার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় BSPMR এর সভাপতি অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক MAK আজাদ, সুবর্ণ নাগরিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল চৌধুরী উপস্থিত ছিলেন। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড মিডিয়া এয়ার কন্ডিশনারের মূল পরিবেশক এবং বাংলাদেশে তৈরি এলিট এয়ার কন্ডিশনারের প্রস্তুতকারক এলিট হাইটেক ইন্ডাস্ট্রিজের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক নূরে আলম, পরিচালক নাইমা আলম এবং পরিচালক নাভিলা আলম। এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বুয়েটের প্রকৌশলী সহ দেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক ডিলার অনুষ্ঠানে অংশ নেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেরা বিক্রেতাদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এবার থাকছে খেলার খবর। সালের টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চিত। নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না যাওয়া এবং শ্রীলঙ্কায় ভেন্যু পরিবর্তন করার অনুরোধ করে আসছে আইসিসিকে। বিসিবির সাথে আলোচনা শেষে খেলা না খেলার ব্যাপারে 21 জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ হয়েছে, কিন্তু এমন কথা অস্বীকার করেছে বিসিবি। পরাগ আরমানের রিপোর্ট। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে আগামী বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠকে এই সময়সীমার কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা। গণমাধ্যমে এমনই সংবাদ, কিন্তু বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান এসব কথা অস্বীকার করেন। বিশ্বকাপের পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে, আমরা যে ভেন্যুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকোয়েস্ট করি। তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে, এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন। তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি, শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিবেন। এর আগে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে রাজি করাতে বাংলাদেশের সঙ্গে আলোচনা করতে আইসিসির প্রতিনিধি দল ঢাকায় আসে। সেই সভায় বিসিবি আবারও জানায় আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ইচ্ছুক তারা, তবে কোনোভাবেই ভারতে নয়, ভেন্যু পাল্টাতে হবে। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার কথাও জানায় বিসিবি। সি গ্রুপে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও আইসিসি প্রতিনিধি দলকে দিয়েছিল বিসিবি, কিন্তু বিসিবির এই প্রস্তাবে সাড়া দেয়নি আইসিসি। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবিতে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স বাদ দিলে নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপে অংশ নিতে বেঁকে বসে বাংলাদেশ। তারপর থেকে আইসিসির সঙ্গে চলে আলোচনা পর্যালোচনা। শেষ পর্যন্ত বাংলাদেশ যদি নিজেদের দাবিতে অনড় থাকে, তবে বদলি হিসেবে স্কটল্যান্ডকে খেলানোর চিন্তাভাবনা করে রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রা আইসিসি। পরাগ আরমান, এটিএন বাংলা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। হ্যাঁতে সিল দিলে নতুন বাংলাদেশ করার দরজা খুলে যাবে। গণ অভ্যুত্থানের চেতনায় মানুষের প্রত্যাশা পূরণের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আহ্বান তারেক রহমানের। নিরপেক্ষতার সাথে নির্বাচন পরিচালনার তাগিদ মির্জা ফখরুলের। দ্বিতীয় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ইসির। 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা। দলগুলোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ইসি আনোয়ারুল কমিশনের সামনে ছাত্র দলের বিক্ষোভ। আগের মতো পাতানো নির্বাচন হতে দেবে না এনসিপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে নাহিদ ইসলাম। সুষ্ঠু ভোট আয়োজনে ইসি কতটা সক্ষম তা নিয়ে রয়েছে সংশয়। আসিফ মাহমুদ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করল হাইকোর্ট। প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস। আন্দোলনের হুঁশিয়ারি ইসলামী ছাত্র শিবিরের। এবং শেখ হাসিনা সহ 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে হুম্মাম কাদের চৌধুরীর ট্রাইব্যুনালে জবানবন্দি। মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।